বাংলাদেশে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করছে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ, একই সঙ্গে ব্যর্থ নির্বাচন কমিশন। সারা বাংলাদেশে আন্দোলন চলবে এবং গণতান্ত্রিক আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু সঠিকভাবে কখনোই ব্যর্থ হয় নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে চমক দিয়েছে বিএনপি। দর্শক বন্ধুরা, আবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামল বিএনপি। অন্যদিকে আবার মধ্যবর্তী নির্বাচনের জন্য এবার সারা দেশে জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতা আব্বাস অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত এবার নির্বাচন কমিশনকে সহ সকলকে পদত্যাগ করে সঠিকভাবে আবার পুনরায় নির্বাচন হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মনে করছে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ, একই সঙ্গে ব্যর্থ নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ২৭ দেশের সমন্বয়ে গঠিত এই সংস্থাটি তাদের প্রতিবেদনে বলছে, বিচারিক কার্যক্রম এবং গণগ্রেফতারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আওয়ামী লীগ ও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভোটের বিষয়টিও উঠে আসে এই প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব স্বতন্ত্র প্রার্থী দলের সঙ্গে যুক্ত প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। নির্বাচনের সময় এবং আগে পরে গণমাধ্যম এবং সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না বলেও উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে ৩৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করায় ভোটাররা পুরোপুরিভাবে গণতান্ত্রিক অধিকারের সুযোগ পায়নি। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজেদের প্রার্থী ও তাদের দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার কারণে ভোটারদের সত্যিকার অর্থে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ ছিল না। এছাড়া ভোটের দিন বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ভর্তি ও জালিয়াতির চেষ্টা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিবেদনকে খুব একটা আমলের ইচ্ছা না নির্বাচন কমিশন। তারা বলছে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সাধ্যমতো চেষ্টা করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশে ২ মাস অবস্থান করে শুক্রবার রাতে ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এই প্রতিবেদন প্রকাশ করা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। তারা বিষয়টিকে বিরোধী জোট বিএনপির ষড়যন্ত্র হিসেবে দেখছে। সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিএনপি মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিভ্রান্ত করছে। ইউরোপীয় ইউনিয়নের ওই প্রতিবেদনে নির্বাচনের ৫টি বিষয়ে বিশেষ নজর দিয়েছে, একই সাথে তুলে ধরেছে ২১ দফা সুপারিশও। প্রতিবেদনের শুরুতেই বলা হয়, ২০২৪ সালের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি। এই নির্বাচনে নাগরিক ও রাজনৈতিক অধিকার, যার মধ্যে সমাবেশ এবং বক্তৃতার মতো বিষয়গুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনের ক্ষেত্রে তা ছিল অনেকটাই সীমাবদ্ধ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল। ফলে এই নির্বাচন একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের ২৮ অক্টোবরের বিএনপির কর্মসূচি ঘিরে সহিংসতা ও পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়গুলো উঠে আসে এই প্রতিবেদনে। এতে বলা হয়, বিরোধীরা সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করলেও তা প্রত্যাখ্যান করে ক্ষমতাসীনরা।
28 অক্টোবরের পর গণগ্রেফতারের ঘটনায় দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি ঘটে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরোধী পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শরিক জোট নির্বাচন বয়কট করায় এই নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব ছিল। সেই সাথে একদিকে যেমন নাগরিক ও রাজনৈতিক অধিকার ছিল না, অন্যদিকে আন্দোলন করার অবাধ সুযোগও সীমিত করা ছিল বলে প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রতিযোগিতার কিছু পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, নির্বাচনে 299 আসনের বিপরীতে 1970 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও 74% প্রার্থী ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। আর মাত্র 11% আসনে প্রতিযোগিতা দেখা গেছে। নির্বাচন পর্যবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টে। ইইউ বলছে, নির্বাচনে কোনো স্বাধীন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষণে আসেনি। কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের IRI ও NDI একটি যৌথ মিশন ছোট বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, ভোটারদের ভোট কেন্দ্রে আনতে সরকার বিভিন্ন ধরনের কৌশল নিয়েছিল। কেন্দ্রে না আসলে বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার সরকারি দলের নেতা। সারা বাংলাদেশে আন্দোলন চলবে এবং গণতান্ত্রিক আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই। সাময়িকভাবে বাধাগ্রস্ত হতে পারে, কিন্তু স্বাধীনভাবে কখনোই ব্যর্থ হয় নাই। মুসলিম সচেষ্ট এরাও বহুদিন রাজত্ব করেছে, কিন্তু পরিণতি হয়েছে ভয়াবহ। এই জনগণের আন্দোলনের চলার মুখে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারে নাই। 28 তারিখে কি হয়েছিল? 28 তারিখে প্রথম চক্রান্ত শুরু হয়েছে। সেই প্রথম থেকেই চক্রান্ত হচ্ছে একটা নকশা করে, ডিজাইন করে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, যাতে বিএনপি নির্বাচনে আসতে না পারে। এই চক্রান্ত প্রথম থেকেই শুরু হয়েছে। ফলশ্রুতিতে 2 বছর আগে থেকেই আমাদের নেতা কর্মীদেরকে বেছে বেছে গ্রেফতার করা হয়। এরই ফলশ্রুতিতে আমাদের নেতাদেরকে প্রায় 2 বছর আগে থেকে গ্রেফতার শুরু হয় এবং একটা নকশা করা হয়। যে নকশা অনুযায়ী একের পর এক আমাদের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক কন্যা, বন্ধু সহ বহু নেতাকে আগে গ্রেফতার করা হয়। ইউসুফ বিন কালু, তাকে গ্রেফতার করা 18 মাস আগে। আমরা বুঝতে পারি না আসলে এটা আমাদের বুঝার ভুল হয়েছিল, আমরা বুঝতে পারি নাই। কালু বললো অন্যায়রা জেলে গিয়েছে একটা মামলা নিয়ে, জেল থেকে বাড়ি বেরিয়েছে 22টা মামলা নিয়ে। বুঝতে পারছেন অবস্থাটা? তাদের পরিকল্পনা কিরকম, যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমাদের কোনো দাবি দাওয়াই তারা মানবে না, আমাদের না, এই দেশের জনগণের মানুষের। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আবারও সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা শুরু হয়েছে এবং সেই সাথে এবার শক্তিশালী দল নিয়ে এবার মাঠে নামলো বিএনপি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন এবং সেই সাথে বিএনপির এই সিনিয়র নেতাদের কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি শেষ পর্যন্ত সঠিকভাবে চমক দিয়ে কোনো গঠন করতে চাচ্ছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।